স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি খালেদ মহিউদ্দিন। একজন হুমায়ুন আহমেদ, কত না পরিচয় তার বিশ্বায়নে বিশ্বায়িত করা যায় তাকে। একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, চিত্রনাট্যকার, নির্মাতা, গীতিকার, এমনকি চিত্রশিল্পী। রসায়ন শাস্ত্রে উচ্চতর পড়াশোনা শেষে এই বিষয়ে শিক্ষক হিসেবেও ছিলেন জনপ্রিয়। বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের প্রতিকৃত তিনি। যেখানে হাত দিয়েছেন সেখানেই শোনা ফলেছে। হুমায়ুনের পাশাপাশি তার সৃষ্ট চরিত্র হিমু আর মিসির আলী কিংবা শুভ্রবা রূপারাও আজ কিংবদন্তি তুল্য। সিনেমা হল বিমুখ মানুষকে আবার হলে ফিরিয়েছেন তার সিনেমা দিয়ে। হাসন, রাধা রহমান, উকিল মুন্সির গান আবার তরুণদের কাছে সমাদর পেয়েছে হুমায়ুনেরই কল্যাণে। সর্বশেষ চিত্রশিল্পী হিসাবেও সৃষ্টিশীলতার পরিচয় তিনি দিয়েছেন। আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি জগতে তার অবদান অকাতর। তাই হুমায়ুনের বিদায় আমাদের কাছে এক অকাল প্রয়াণ। তার সৃষ্টি যেমন চিরদিন বাংলা ভাষার বড় জায়গা নিয়ে থাকবে, তেমনি বাংলা ভাষার আরো অনেক দিতে পারতেন, এই আক্ষেপ থেকে যাবে আমাদের। আজকের বাংলাদেশে আমরা শুনবো 3 ক্ষেত্রে হুমায়ুন আহমেদের 3 প্রিয় বন্ধুর সহচরের স্মৃতিকথা। জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম, AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি, যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv ঠিকানায়, লিখতে পারেন ফেসবুকেও, টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর হাবিবুল বাহার, আছেন বিশিষ্ট নাট্য টিভি ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ বরকতুল্লাহ, এবং আছেন আবৃত্তিকার, অভিনেতা এবং হুমায়ুন আহমেদের খুব ঘনিষ্ঠ বন্ধু জনাব জয়ন্ত চট্টোপাধ্যায়। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম থেকে অধ্যাপক ডক্টর মাহবুবুল হকের সাথে। স্বাগত আপনাকেও। আমি অধ্যাপক হাবিবুল বাহারকেই প্রথম প্রশ্নটি করতে চাই যে আপনার কখনো এরকম মনে হয় কিনা যে লেখালেখি করতে গিয়ে একজন খুব মেধাবী বিজ্ঞানী বা রসায়ন শাস্ত্রবিদের খুব বড় পরিণতি আমরা দেখি নাই, আপনার মনে হয় কিনা যে উনার রসায়ন শাস্ত্রকে অনেক কিছু আর দেয়ার ছিল? উনি যদি সাহিত্যে মনোনিবেশ না করে রসায়নে মনোনিবেশ করতেন, তাহলে অনেকখানি আমরা আরো পেতাম তার কাছ থেকে। অবশ্যই উনি সাহিত্যে যতটা অবদান রেখেছেন, আমি রসায়নের একজন শিক্ষক হিসাবে, উনি আমার জাস্ট 1 ইয়ার সিনিয়র ছিলেন। উনি রসায়নও আরও অনেক কিছু দিতে পারতেন, মানে হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপনারা দেখেছেন উনি ম্যাট্রিকে দ্বিতীয় হয়েছেন, তারপরে অত্যন্ত বহুত অনার্স অ্যান্ড মাস্টার্স দুটোতেই ফার্স্ট ক্লাস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে 1974 সালে জয়েন করেছেন। আমি তো, উনি আমার 1 বছর সিনিয়র ছিলেন, আমি তো ওনার ছাত্র ছিলাম না। আমাদের ছাত্রদের মুখে যা শোনা, উনি অত্যন্ত সুন্দরভাবে পড়াতেন। বিজ্ঞানের অনেক কঠিন বিষয় উনি অনেক সহজ করে পড়াতেন। যেমন আমাদের রসায়নের একটা বিশেষ সাবজেক্ট উনি পড়াতেন শেষ দিকে যখন উনি এখানে ছিলেন, কোয়ান্টাম মেকানিক্স, হুইচ ইজ এ ভেরি হাইলি ম্যাথামেটিক্যাল। এসব, তারপরে স্পেকট্রোস্কোপি যেটাকে আমরা বলি বর্ণালী বিদ্যা, এটা উনি পড়াতেন। এবং এগুলি নাকি উনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত সহজভাবে, যেটা হয়তো অনেক সময় আমিও পারিনি। উনি আমাদের রসায়নের আসলে 3টা ভাগ আছে। উনি ভৌত রসায়নের শিক্ষক ছিলেন, আমি জৈব রসায়ন, ইনঅর্গানিক বা অজৈব রসায়নেও আমাদের ভাগ আছেন। তো সেই হিসাবে উনি ওই অংশটাই পড়াতেন আর কি। তো আমি ওনাকে যতটা জেনেছি, চিনি যতটা আর কি, আমি ওনার 1 বছর পরে আমি জয়েন করেছি। মানে সাহিত্যের ডামাডোলে একজন বিশিষ্ট রসায়ন বিজ্ঞানী বা রসায়ন শাস্ত্রবিদ হারিয়ে গেলেন আমি এটা বলবো না। আমি মনে করি ওনার মেইন বেসটা বোধহয় কেমিস্ট্রিতেই ছিল। আমার ব্যক্তিগত বিশ্বাস উনি কেমিস্ট্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্যই বোধহয় প্রথমে ওনার জনপ্রিয়তাটা এত তুঙ্গে উঠেছে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আমার মনে হয় না, আমি জানি না, আই মে বি রং, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না হয়ে যদি এমনি সাধারণভাবে সাহিত্য চর্চা করতেন, এত সহজে এত দ্রুত জনপ্রিয়তা পেতেন কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো উনি ছিলেন মিড 70s থেকে, কিন্তু উনার জনপ্রিয়তা আসতে তো আরো অনেকখানি সময় দেরি হয়েছে। সময় লেগেছে, কিন্তু তারপরে আমি বলবো ওনার মেইন ভিত অ্যাজ এ কেমিস্ট, এটা আমি মনে করি। আপনি মনে করেন যে কেমিস্ট্রিতে উনার আসলে অনেক কিছু আরো দেওয়ার ছিল, আসলে অনেক কিছু দেওয়া ছিল। কিন্তু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, অত্যন্ত সফল শিক্ষক ছিলেন, এবং উনি অত্যন্ত নির্ভীক ছিলেন, ভীষণ সাহসী লোক ছিলেন। উনি কোনো রকমের অনিয়ম কিছুতেই সহ্য করতেন না, এবং উনি এটা এককভাবে রুখে দাঁড়াতেন। হি ওয়াজ রিয়েলি ভেরি ব্রেভ পারসন। জনাব বরকতুল্লাহ, আপনার কি মনে হয় যে উনাকে যদি আমরা সবকিছু বাদ দিয়ে আমরা শুধু নাটকে পেতাম, আমরা চলচ্চিত্রে পেতাম, স্ক্রিপ্ট রাইটিংয়ে পেতাম, ডিরেকশনে পেতাম, আর সবকিছুর প্রতি যদি একটু কম মনোযোগী উনি হতেন, তাহলে আমরা আর একটু বেটার কোনো কিছু পেতাম কিনা? আমি একটু অন্যভাবে উপস্থাপন করতে চাই জিনিসটা। উনি বলেছেন যে কেমিস্ট্রি, এইটা নিয়েও কিন্তু হুমায়ুনের সঙ্গে দীর্ঘ সময় আমার আলাপ হয়েছে। আমি নিজে তাকে বলেছি যে একটা প্রফেসর, আপনি ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর, আপনার একটা
ব্যাকগ্রাউন্ড রয়েছে, পলিমার কেমিস্ট্রিতে আপনি অনেক নাম করেছেন, আপনি লেখালেখি করেছেন, এবং উনি বলেছেন আমাকে যে একজন নোবেলিস্টের সঙ্গে তার জয়েন্ট একটা রয়েছে, রিসার্চ রয়েছে, এবং সেটা উনি নিজে উপস্থাপন করেছেন। তো আমার ধারণা যে শুধু কেমিস্ট্রি যেটা বিজ্ঞানের কথা বলছেন, সেই বিজ্ঞানের কেমিস্ট্রি না, মানুষের কেমিস্ট্রিটাই তার জানা ছিল। এটা তার হয়তো বিজ্ঞানী কেমিস্ট্রি জানতেন, কিন্তু হিউম্যান কেমিস্ট্রি আবার আরেকটা, যেটা কোয়ান্টাম মেথড আজকাল ব্যবহার করে মানুষ অনেক কিছুই মেটাফিজিক্সের কথা চিন্তা করছে। আমার মনে হয় যে কেমিস্ট্রিতে ইউনিভার্সিটিতে উনি কাজ করে ভুল করেন নাই বা সময় নষ্ট করেন নাই, উনি সেই মেধাটাকে পরবর্তী জীবনে কাজে লাগিয়েছেন আমি বলতে চাই। এবং ওনার নাটক পড়ে বা ওনার কোনো উপন্যাস পড়ে বা কোনো ছবি দেখে আপনার মনে হবে না যে উনি মানুষের কথা বলেন নাই, এবং মানুষের কেমিস্ট্রির মধ্যে উনি ঢুকেছেন, এবং ছোট ছোট কথায় যে না বলা কথার অলিগলির ভিতর দিয়ে উনি আমি যেটা বলতে আবিষ্কার করেছেন। আপনি তো নাটকের মানুষ, বিশেষ করে যে নাটকটা দৃশ্যকল্পের সাথে জড়িত, সেই নাটকের আপনি একজন বিশেষজ্ঞ বটে। আপনি কি মনে করেন যে আর সাহিত্যের আর ফর্মগুলি বাদ দিয়ে, উপন্যাস, ছোট গল্প, অন্য কিছু বাদ দিয়ে তিনি যদি বেশি এই নাটকের ফর্ম নিয়ে বেশি কাজ করতেন তাহলে আরো? না, এটা হয় না। এটা রবীন্দ্রনাথের বেলায়ও হয় নাই। অনেক যারা বহুমুখী প্রতিভার অধিকারী যারা, তারা কিন্তু একটি শাখায় বিচরণ করে আনন্দ পায় না। আপনি লক্ষ্য করে দেখবেন হুমায়ুন আহমেদ শেষের দিকে ছবি আঁকা শুরু করলেন। উনি কিন্তু তখন উপন্যাসও লিখতে পারতেন, বা একটা গল্পও লিখতে পারতেন, একটা নাটক নিয়েও থাকতে পারতেন, বা একটা ছবি নিয়েও থাকতে পারতেন। বিভিন্ন শাখায় উনি বিচরণ করেছেন তার নিজস্ব আবেগে। এটা কোনো রেগুলেট করা যাবে না, কোনো সময় বলে দেওয়া যাবে না যে এই শাখাতেই আপনি থাকেন চিরদিন, আপনি সেখানেই আপনি সফলতা অর্জন করবেন। এটা আমার কখনো মনে হয়নি। তবে আমার মনে হয়েছে নাটক করে, তার নাটক করে হয়তো কোথাও কেউ নেই, এটা আমরা কখনো কখনো কল্পনাও করতে পারিনি। পৃথিবীর কোনো ইতিহাসে আছে কিনা যে টেলিভিশনের নাটক দেখে প্রসেশন হয়, টেলিভিশনের নাটক দেখে একজনের নাম চেঞ্জ করে, যে অ্যাফিডেভিট করে। আবার দেখি নাই যে ওই কি গায়েবে জানাজা করে, চেহলাম করে একজনের মৃত্যুতে। এটা কল্পনাও করতে পারি নাই। এবং আমাদের যে আবার একটা সিকিউরিটির আওতায় আনতে হবে একটা নাটকের শেষ দৃশ্যে এসে, এটা আমরা কখনো কল্পনাও করতে পারি না। আমরা জয়ন্তদা হুমায়ুন আহমেদের অনেক ঘনিষ্ঠ বন্ধু, অনেক ঘনিষ্ঠ জন। আমরা জানতে চাইবো যে আসলে জয়ন্তদার কি মনে হয় যে হুমায়ুন আহমেদকে এই বহুমাত্রিকতাকে একভাবে ধারণ করেই বড় হতেন। কিন্তু তার আগে আমাদের দর্শকরা মানে অসংখ্য না, একটা সংখ্যা নিশ্চয়ই আছে, কিন্তু সংখ্যাটা এখন আমি আর বলতে পারছি না, কিন্তু অনেক দর্শকই আসলে একই রকম কথা বলছেন যে হুমায়ুন আহমেদ আজকে দেশে ফিরে এসেছেন, এখন পর্যন্ত যে তার দাফনের জায়গাটা ঠিক হলো না, এটা মানে আপনি কিরকম মনে করছেন? আমাদের এটা বলবো, তার আগে দু লাইনে আমি একটি কথা বলতে চাই যে আমি কিন্তু হুমায়ুন আহমেদকে বাংলাদেশের, আমাদের এই ভূখণ্ডের আমি একটা অসাধারণ মেধাবী মানুষ বলে মনে করি। এবং ধারাবাহিকতায় রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ রায়ের পরে আমি হুমায়ুন আহমেদকে রাখতে চাই। রবীন্দ্রনাথ, সত্যজিৎ এবং হুমায়ুন আহমেদ আমি এক সারিতে রাখতে চাই, এই দিক দিয়ে যে তার এই বহুমাত্রিক যে কর্মকাণ্ড, কিন্তু সে সবগুলোই কিন্তু কন্ট্রোল হচ্ছে কিন্তু সেই মেধা দ্বারা। উনি যদি পরবর্তীকালে উনি, আমার মনে হয় যদ্দূর, ওই টেলিভিশনের ধারাভাষ্য যদি উনি দিতেন, তাহলে মনে করেন সেখানেও উনি সফল হতেন। কারণ যেসব ছবি অসুস্থ অবস্থায় এঁকেছেন সেগুলো দেখলাম। উনি শেষ দিন যেদিন আমরা বিদায় দিলাম, ওনাকে ফিরে আসার মানে কামনা করেই বিদায় দিয়েছিলাম। সে সময় ওই গত মাসের শেষে 29, 30, 1 এই 3 দিনে ইন্টারন্যাশনাল বেঙ্গলি কালচারাল ফেস্টিভ্যাল ওখানে হলো। সেখানে তার চিত্র প্রদর্শনী হয়েছে একটি, এবং এত মুন্সিয়ানার সঙ্গে উনি এঁকেছেন। তা আমি বললাম যে আপনি করলেন না কেন, আপনার ছবি বিষয়বস্তুটা কি? শুধু বললো কেন, আমার সারা জীবনের যে বিষয়বস্তু তাই কি, মানুষ এবং প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেটি আমার একমাত্র। আমি অ্যাবস্ট্রাকচারিজমের দিকে আমি যাবই না, কারণ আমি কোনো জটিলতা পছন্দ করি না। আমি আমার প্রথম পরিচয়, আমি স্টোরি টেলার। খুব সিম্পলি আমি গল্প বলি, আমি একজন কথক। সুতরাং আমি ছবিতেও সেই গল্পই বলে যাব।
হ্যাঁ, আর যেটা বলছিলেন আমি বিষয়টা সম্পর্কে হয়তো খুব জানি না, তবু তার দাফন নিয়ে কালক্ষেপণ কেন হচ্ছে আমি এটা জানি না, তবে এটা হুমায়ুন আহমেদের স্মৃতির প্রতি, তার প্রতি শ্রদ্ধার কোনো নিদর্শন না হতে পারে। আমাদের একজন দর্শক বলছেন যে হুমায়ুন আহমেদ সারা জীবন রাজনীতি থেকে একটি সম্মানজনক দূরত্ব বজায় রেখেছেন, এখন তার দাফনটা কোথায় হবে সেটার জন্য আমরা পরিবারের সদস্যদের রাজনৈতিক নেতৃবৃন্দের বাসায় যেতে দেখছি। হ্যাঁ, এবং শেষ মুহূর্তে হয়তো প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে, প্রধানমন্ত্রীকে কোনো কিছু বলতে হবে। আমাদের যে সমস্ত সিদ্ধান্তের জন্য তো আমরা নিজেরাই যে কত অনুপযুক্ত সেটাই প্রমাণিত হয়, যে সবকিছুতেই মাননীয় প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়। এক্স্যাক্টলি। একটা কথা, যে তার দাফন আমি যতদূর জানি তার ইচ্ছা ছিল যে নুহাশপল্লীতেই তিনি তাকে শায়িত করা হোক। আচ্ছা, পরবর্তীকালে তিনি বোধহয় একটু ইঙ্গিত পেয়েছিলেন যে এইটা নিয়ে তার অবর্তমানে কোনো টানাহাসড়া হতে পারে। তখন তিনি একদিন বিরক্ত হয়ে বলেছিলেন যে আমি চাই না যে আমার কবর, আমার যে কবর আমাকে দেওয়া হবে, যে দাফন করার যে কবর তৈরি হবে, সেটা যেন মাজারে পরিণত না হয়। তো তাই যদি হয় তাহলে আমার এখানে আর থাকার দরকার নেই। তার কিন্তু অনেক কিছু ফোরসাইটনেস ছিল কিন্তু। এক্স্যাক্টলি। আমরা যতটা আপনার কাছে ফিরে আসছি, আমরা একটু ডক্টর মাহবুবুল হকের কাছে জানতে চাইবো যে ডক্টর মাহবুবুল হক, আপনি বাংলা ভাষা ও সাহিত্যের একজন নিবিড় পাঠক, গবেষকও বটে। আপনি কি আমাদেরকে একটু বলবেন যে হুমায়ুন আহমেদের যে লেখা, সেটি একটি পাঠক হিসেবে আপনি কিভাবে এটা মূল্যায়ন করেন? যে আপনি মনে করেন যে একজন বহুমাত্রিক লেখককে আপনি দেখছেন বা বহুমাত্রিক কাজ থেকে আপনি পাচ্ছেন? ডক্টর মাহবুবুল হক। হ্যাঁ, হুমায়ুন আহমদকে আমি একেবারে ছোটবেলা থেকে, মানে কিশোর বয়স থেকে জানি, এবং তখন থেকেই তার পঠন পাঠনের সঙ্গে আমার পরিচয়, পরে লেখালেখির সাথে আমার পরিচয়। ও চট্টগ্রামে কলেজের স্কুলে ছিল, আমার এক ক্লাস নিচে পড়তো। আমি যখন ক্লাস 9-এ, তখন সে 8-এ পড়তো। তো সেই সময় থেকেই তাকে দেখেছি যে তার পঠন পাঠনের বিস্তৃত ক্ষেত্র এবং সাহিত্যের প্রতি তার গভীর আকর্ষণ। এবং তখন আমাদের দেশে ওই ধরনের বড় মাপের লেখক তৎকালীন পূর্ব পাকিস্তানে তেমন কিশোর সাহিত্য গড়ে ওঠেনি। সেই সময় পশ্চিমবঙ্গ থেকে বইপত্র আসতো এবং সেগুলো সে খুব ভালোভাবে পড়তো। বিশেষ করে খুব তার ভালো লাগতো প্রেমেন্দ্র মিত্রের যে ঘনাদার গল্প এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যে টেনিদার গল্প। এই টেনিদার গল্প ছিল খুব হাসির এবং মজাদার, টেনিদার। আর ঘনাদার গল্প ছিল বৈজ্ঞানিক কল্প কাহিনী। তো সেগুলো নিয়ে আমাদের সাথে আলাপ হতো এবং আমার বাসা থেকেও সে অনেক বই নিয়ে পড়েছে। তো তখন দেখেছি যে সে মানে এই সমস্ত বইয়ের প্রতি তার গভীর আকর্ষণ। আমাদের স্কুল লাইব্রেরি থেকেও সে বইপত্র নিয়ে পড়তো। ডক্টর মাহবুবুল হক, আমরা একটু বহুমাত্রিকতা সম্পর্কে জানতে চাইছিলাম। উনি কি আসলে লেখকই, ডক্টর মাহবুবুল হক, উনি কি আসলে লেখকই হতে চেয়েছিলেন, না উনি যেহেতু একজন ভালো ছাত্র, বা উনি কি একজন বিজ্ঞানী বা রসায়ন বা বিজ্ঞানের অন্য শাখায় উনি পদচারণা করতে চেয়েছিলেন, নাকি ওনার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে একটা লেখক হওয়ার? না না না, ছোটবেলা থেকেই আমার মনে হয় যে তার মানুষ গঠন হয়েছিল লেখক হওয়া। সে কলেজের স্কুলে আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনয় করেছে। আমি জসিমউদ্দিনের বিখ্যাত কবর কবিতা অভিনয় করেছি, আবৃত্তি করেছি, দাদু হিসেবে অভিনয় করেছি, তখন সে নাতি হিসেবে অভিনয় করেছে। তো আমাদের যে স্কুলের যে বার্ষিকী কিশোর, সেখানে সে লিখেছে তখন। তো ফলে আমার মনে হয় যে তার ওর বাবা দারোগা ছিলেন এবং পরে স্কুলের যে বার্ষিকী কিশোর, সেখানে সে লিখেছে তখন। তো ফলে আমার মনে হয় যে তার ওর বাবা দারোগা ছিলেন এবং পরে এখান থেকে যখন বদলি হয়ে বগুড়া চলে যান, বগুড়া থেকে সে আমাকে কয়েকটা চিঠি লিখেছিল। সেই সব চিঠিতে দেখেছি যে কিশোর পাঠ্যের বাইরে বৃহত্তর সাহিত্য পাঠের দিকে তার গভীর আগ্রহ। ডক্টর মাহবুবুল হক, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা একটা ছোট বিরতি নিচ্ছি। শুধু ডক্টর মাহবুবুল হক, আমরা শুধু এক কথাই একটু জানতে চাচ্ছি যে হুমায়ুন অভিনেতা হিসেবে কেমন ছিলেন?
না, অভিনেতা হিসেবে তো সে তাকে ছোট অভিনয় করতে দেখেছি, তখন তার অভিনেতা হিসেবে বেশি কিছু অভিনয় করেনি, ফলে সেটা দিয়ে বিচার করা যাবে না যে কেমন ছিলেন। পরে তিনি তো অভিনয় করেননি, বরঞ্চ অভিনয়ের দিগন্তে এসছেন, পরিচালনা করেছেন, টেলিনাটক পরিচালনা করেছেন, চলচ্চিত্র পরিচালনা করেছেন। জি, ডক্টর মাহবুবুল হক, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি চট করে একটু জয়ন্ত দা এবং বরকত ভাইয়ের কাছে একটু জেনে নেব যে উনি যদি সত্যি অভিনয় করতেন তাহলে কেমন করতেন? উনি ডিরেকশন দিয়েছেন নাটকের, বা আমি বলবো যে উনি অভিনেতা হিসেবে কিছু করতে পারতেন বলে আমার খুব একটা ধারণা নেই। আচ্ছা, তবে অভিনয় সম্পর্কে তার জ্ঞান, তার ধারণা অনেক গভীর, কারণ তিনি অনেক অভিনেতাকে অভিনেতা বানিয়েছেন। উনি খেয়ালি অভিনেতা ছিলেন, খেয়ালি অভিনেতা। আচ্ছা, খেয়ালি অভিনেতা। তার একটা উদাহরণ দেই আমি। জি, তাহলে আমরা একটু বিরতি নিয়ে এসে শুনি উদাহরণটা। যে আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা এই বিষয়ে আলোচনা করব। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে আমরা হুমায়ুন আহমেদকে নিয়ে কথা বলছিলাম। এদিকে হুমায়ুন আহমেদের শেষ ঠিকানা কোথায় হবে তা এখনো ঠিক করতে পারেনি তার পরিবারের সদস্যরা। পল্লবীতে ছোট ভাই আহসান হাবিবের বাসায় বৈঠক করে হুমায়ুন আহমেদের সন্তানেরা রাজধানী বনানী বা মিরপুর কবরস্থানে তাকে দাফনের পক্ষে মত দিয়েছেন। তবে ওই বৈঠকে অংশ নেননি হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। তিনি হুমায়ুন আহমেদকে গাজীপুরের নুহাসপল্লীতে সমাহিত করার পক্ষে। দেশে নেমে আজ প্রথম কথায় তিনি এই বলেছেন, এই অবস্থায় নন্দিত এই কথা সাহিত্যিকের দাফন কোথায় হবে সেই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পারিবারিক এই বৈঠকে সব খবর সংগ্রহ করছিলেন আমাদের প্রতিবেদক শাহরিয়ার অনির্বাণ। টেলিফোনে কথা বলছি তার সঙ্গে। শাহরিয়ার, আমরা আর কিছু কি জানতে পারলাম যে আসলে হুমায়ুন আহমেদকে দাফনের জায়গা ঠিক করার বিষয়ে পরিবারের সদস্যরা এখন কি কোনো সিদ্ধান্ত আসতে পেরেছেন কিনা? খালিদ, যেমনটা বলছিলেন, সন্ধ্যার পরে হুমায়ুন আহমেদের সন্তানরা এবং তার পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্তের কথা আমাদেরকে জানিয়েছিলেন। ঠিক জানানোর পরপরই তারা একটা গাড়িতে চড়ে সংসদ ভবনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাড়িতে আসেন। সেখানে একটা বৈঠক হন। এই বৈঠকে হুমায়ুন আহমেদের পরিবারের পক্ষ থেকে জাফর ইকবাল, সেই সাথে হচ্ছে গিয়ে হুমায়ুন আহমেদের সন্তানরা ছিলেন। এবং এই বৈঠকে চলাকালীন সময় সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ইউসুফ, বাচ্চু এবং আব্দুল কুদ্দুস যুক্ত হন। যুক্ত হয়ে তারা প্রায় 1 ঘন্টা ধরে বৈঠক করেন। তো বৈঠক ঠিক শেষ মুহূর্তে ফজলুল সাগর এবং শাইখ সিরাজ এসে যুক্ত হন। তাদের আলোচনা পর্ব শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা সেখানে অবস্থান করছিলাম। তো ঠিক রাত 10:30 নাগাদ জাহাঙ্গীর কবির নানক এবং এই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেককে গাড়ি নিয়ে বেরিয়ে আসেন দক্ষিণ হাওয়ায় ধানমন্ডি শাওনের বাড়িতে। তো আমরা অনেক কথা বলার চেষ্টা করার পরেও তাদের পক্ষ থেকে কেউ কোনো কথা বলেনি। আমরা তাদের গাড়ি বহরের সাথে সাথে এই ধানমন্ডির দক্ষিণ হাওয়াতে আমরা চলে এসেছি। এসে এখন আমরা হুমায়ুন আহমেদের আগে যে বাড়িটা, সে বাড়িতে আমরা এখন অবস্থান করছি। ভেতরে হুমায়ুন আহমেদের যে আগের পক্ষে অনির্বাণ, দক্ষিণা হাওয়ার ওই বাড়িতে কে কে এসছেন হুমায়ুন আহমেদের পরিবারের? দক্ষিণা হাওয়ার এই বাড়িতে বর্তমানে অধ্যাপক জাফর ইকবাল এসছেন, আর সেই সাথে এসছেন হচ্ছে গিয়ে তার পরিবারের কোনো সন্তান আসেনি এখানে। ফজলুল সাগর এসছেন, আর সময় প্রকাশনীর মারুল ইসলাম এসছেন, আর সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের অনির্বাণ, আমি বুঝতে পেরেছি এই দক্ষিণ হাওয়ার এই বাড়িতে কি শাওন অবস্থান করছেন? মেহের আফরোজ শাওন কি দক্ষিণ হাওয়াতে আছেন? এখানে দক্ষিণ হাওয়াতে শাওন আছেন, শাওনের বাবা আছেন, শাওনের মা আছেন। তো আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে শাওন এখন পর্যন্ত তার যে সিদ্ধান্ত হুমায়ুন আহমেদের শেষ সময়ে সে যে বলে গেছেন সে কথা সে দাবি করে বলছেন যে হুমায়ুন আহমেদ তার মরদেহ দাফনের জন্য নুহাসপল্লীতে যেন তার দাফনটা করা হয়, এই কথাটা সে বলে গেছেন। এবং শাওন জানিয়েছেন আমাদেরকে যে আমি তার অনেক কথাই আমি রাখতে পারি, কিন্তু তার এই শেষ অনির্বাণ, নোভা, শিলা, নুহাস এখন কোথায়? আমরা যখন এই বহর সাথে আসি তখন নোভা, শিলা এবং নুহাস এরা জাহাঙ্গীর কবির নানকের বাড়িতে ছিলেন। অনির্বাণ, আপনাকে ধন্যবাদ। আমরা পরে আপনার নতুন কিছু হলে আপনি আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ করব। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় আছেন আমাদের প্রতিবেদক মামুন আব্দুল্লাহ। কথা বলছি তার সঙ্গে। মামুন,
প্রতিমন্ত্রী নানকের বাসায় এখন কারা আছেন? খালেদ, আপনি ইতিমধ্যে শাহরিয়ার অনিবারের কাছ থেকে জেনেছেন যে 9:30 মিটিং এর ঘটনা। তো আমি এই মুহূর্তে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসার সামনে অবস্থান করছি। তো তার বাসার মধ্যে এখনো তার বাসার মধ্যে এখনো হুমায়ুন আহমেদের ছেলে নুহাস, মেয়ে নোভা, শিলা সহ তাদের স্বামী এবং ডক্টর জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক এখনো জাহাঙ্গীর কবির নানকের বাসায় অবস্থান করছেন। কিন্তু মামুন, আপনি নতুন কিছু জানলে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা আপনার সাথে পরে আবার যোগাযোগ করবো। ধন্যবাদ আপনাকে। আমরা দেখলাম অবস্থাটি যে জনাব যে সংবাদ আপনি দিলেন এটাই মনে হয় বড় নাটক। হুমায়ুন আহমেদ যদি বেঁচে থাকতেন আর এই নাটকটা যদি দেখতেন তাহলে কিভাবে লিখতেন, আমি সেইটার নাটকের পরিচালক হতাম। আমরা চাই না যে তার মরদেহ নিয়ে কোনো রাজনীতি হোক। আমরা চাই সবাই মিলেমিশে যেখানে তাকে কবরস্থ করলে ভালো হয় সেটাই করা হোক, এবং এর ভিতরেও দেখতে হবে যে কার মন্তব্যটা এবং তার ইচ্ছাটা গুরুত্বপূর্ণ কিনা। লেখকের ইচ্ছাকে সবচাইতে গুরুত্ব দিতে হবে, যে তার ইচ্ছা ছিল অন্তিম। এবং আমিও মনে করি যে নুহাসপল্লীতে যদি একটি বিদ্যাপীঠ এই সরকার গঠন করেন, সেখানে ইউনিভার্সিটি তৈরি করেন, লাইব্রেরি তৈরি করেন, এবং তার পাশে যদি মসজিদ তৈরি করেন, এবং তার পাশে যদি হুমায়ুন আহমেদের কবর থাকে, আমার মনে হয় হাজার হাজার লোক সেখানে যাবে। এর অর্থ এই নয় যে তাকে খুব চট করে পাওয়ার জন্য। আপনার কি মনে হয় যে নুহাসপল্লীটা উনি যেরকম করে রেখে গেছেন সেরকম করে থাকাটা মানে উচিত, বা এটাতে যদি আবার একটা আমরা আমি একটা কথা বলি, আমি তার পরিবারের কেউ নই, কিন্তু হুমায়ুন একদিন এই নুহাসপল্লীতেই এক সন্ধ্যার পরে মানে এক চাঁদনি রাতে আমরা বসে করে গল্প করছিলাম, যেখানে ওই ওনার মায়ের জন্য উনি নামাজের একটা জায়গা বেদি তৈরি করেছিলেন। সেখানে ফুল গাছ নিয়ে কথা হচ্ছিল, যে যেটাকে উনি মাধবীলতা বলে পুঁতেছিলেন, আসলে সেটার নাম হচ্ছে মাধুরীলতা। তা আমি বললাম মাধবীলতা আমি একটা এনে দেবো যেভাবেই হোক না কেন। আমি সে কমিটমেন্ট এখনো রাখতে পারিনি। কলকাতায় গিয়েছিলাম, সে মাধবীলতার অর্ডার দিয়ে এসেছি। ওখানে একটা আমি মাধবীলতার আসল সেই গাছ একটা পুঁতে দেবো। যাই হোক, তা আমি বললাম যে এই যে গাছ দিয়ে সাজাচ্ছেন এত বড় একটা জায়গা, হ্যাঁ, তখন কিন্তু দিঘি লীলাবতী নাম হয়নি, কিন্তু ওই মাঝখানে ওই দ্বীপটা করার পরিকল্পনা ছিল। উনি বলেন যে আমি সব থেকে খুশি হব জয়ন্ত, আমাদের এখানে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু অভিনয় সঙ্গীতের কোনো পারফর্মিং আর্টের কোনো শিক্ষা নেই। আমি সব থেকে খুশি হব আমার এই নুহাসপল্লীটি যদি একজন মানে রেসিডেন্সিয়াল একটা ইনস্টিটিউশন হয়, যে সেখানে পারফর্মিং আর্ট শেখানো হবে, এবং তার সঙ্গে একটা রিচ একটা আর্কাইভ এবং একটা লাইব্রেরি থাকবে। এবং এখানেই থেকেই ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে। এটা কিন্তু আমার মানে আমি খুব মুভড হয়েছিলাম। তাই বললাম যে এই ব্যাপারে আপনি কিছু আপনার ইচ্ছা প্রকাশ করে যান। বলে হ্যাঁ, আমি চাই যে আমি পারলে আমি শুরু করে দিয়ে যাব, হয়তো পারেননি, কিন্তু তার ইচ্ছা ছিল কিন্তু ওটা একটা বিদ্যাপীঠ হোক। বা এই প্রসঙ্গে ডক্টর হাবিবুল বাহার কি কিছু বলবেন? আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই না। আমি আসলে ওনার অন্য একটা বিষয়, আমি যেহেতু শিক্ষক, উনি আমার ডিপার্টমেন্টের আমার কলিগ ছিলেন, আমি অন্য একটা ব্যাপারে ওনার কথা বলতে চাই। আমরা যখন উনি আমার 1 বছর আগে জয়েন করেছেন, তারপরে আমরা প্রায় একই সময়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলাম। আমরা যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলাম, এরপরে 2-3 বছর পরে আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার কথা। আমরা 3-4 ব্যাচের কয়েকজন শিক্ষক মিলে একসাথে অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার জন্য যোগ্য হলাম। আমাদের জুনিয়র, হি ওয়াজ এ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, প্রফেসর সালাউদ্দিন খান, আমার 3 বছর জুনিয়র। হুমায়ুন ভাই একদিন আমাকে বলেন, বাহার, সালাউদ্দিন বলছে তারা অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে চায়, তুমি কি বলো? আমাদের সিনিয়র শিক্ষক, প্রফেসর মশিউজ্জামান, ডক্টর মহিবুর রহমান, যিনি এখন ইউজিসির মেম্বার, উনি তো এখনও প্রফেসর হন নাই। ওনারা এখন অ্যাসোসিয়েট প্রফেসর, আমরা অ্যাসোসিয়েট প্রফেসর হবো এত তাড়াতাড়ি? আমার না কেমন শরম লাগে, চলো আমরা এখন অ্যাপ্লিকেশন করবো না, পরে করি। ইনফ্যাক্ট ওনার কথা আমরা অ্যাপ্লিকেশন করলাম না, কয়েক বছর পরে একসাথে আমরা, ইনফ্যাক্ট 93-তে উনি আমরা সব একসাথেই প্রফেসর হলাম, আর অ্যাসোসিয়েট প্রফেসর আমরা একসাথে হয়েছে। এই ধরনের, হি ওয়াজ ভেরি সিম্পল ম্যান। আমি ওনার সাথে শিক্ষক রাজনীতিতে উনি একটা মতবাদে বিশ্বাস করতেন বলে আমি মনে করি। উনি একবার ইলেকশন করেছিলেন, একবার সিন্ডিকেট মেম্বারও হয়েছিলেন, সেটা ওই আমাদের বিশ্ববিদ্যালয়ের সাদা দল থেকে। তবে উনি ওইভাবে সক্রিয় রাজনীতি করতেন না, এটা আমার ধারণা, আমি অন্তত দেখেছি। উনি হি ওয়াজ ভেরি অন্যরকম লোক, বললাম তো, হি ওয়াজ ভেরি বোল্ড।
এবং ওনাকে নিয়ে আমরা যখন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলো আমাদের অধিভুক্ত কলেজ ছিল, ওখানে আমরা এক্সটার্নাল হয়ে যেতাম। তো আমার সৌভাগ্য হয়েছিল কয়েকবার ওনার সাথে পরীক্ষা নিতে যাওয়া। আমি একটা দুইটা ঘটনা আপনাকে বলতে পারি। বরিশাল বিএম কলেজে একবার আমরা পরীক্ষা নিতে গেলাম। ওখানে ঘটনাটা হলো, একটি মেয়ে ওই পরীক্ষা দেওয়ার আগে তো আমাদের অ্যাটেন্ডেন্স দিতে হয়, ওই যে নাকাব পরা ছিল। হুমায়ুন মাহবুব বলে যে, তোমার ওটা না করলে তো আমি তোমাকে পরীক্ষা নিতে দেবো না। এখন ইউ নো ইটস ভেরি ডেলিকেট। ওখানে ঘটনাটা হলো, একটি মেয়ে ওই পরীক্ষা দেওয়ার আগে তো আমাদের অ্যাটেন্ডেন্স দিতে হয়, ওই যে নাকাব পরা ছিল। হুমায়ুন মাহবুব বলে যে, তোমার ওটা না করলে তো আমি তোমাকে পরীক্ষা নিতে দেবো না। এখন ইউ নো ইটস ভেরি ডেলিকেট পয়েন্ট, লোকজন কি মনে করবে, ধর্মভীরু লোকেরা। কিন্তু উনি ছাড়লেন না। উনি বলে যে, তুমি একবার শুধু আমাকে মুক্তি দেখো, তারপরে আমি বলেছেন যে তুমি যে এই ব্যক্তি, এটা আমি যতক্ষণ চাক্ষুষ না করছি ততক্ষণ পর্যন্ত আমি এটা করবো না। এটা কিন্তু ওই পরীক্ষাতে আমিও ছিলাম। আই ওয়াজ অলসো ওয়ান অফ হিজ কো-এক্সামিনার্স। তারপর আরও একবার একটা ঘটনা, সেটাও বিএম কলেজের এই ঘটনা। প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় একটি মেয়ে আসলে অন্তঃসত্ত্বা ছিল। তো এর মধ্যে আমাদের পরীক্ষা 5 দিন চলতো প্র্যাকটিক্যাল। তো এর মধ্যে মেয়েটির পদে ডেলিভারি কেস হলো, তার ভাইবা বাকি রইল। এখানে হলো কি, ইউনিভার্সিটির নিয়ম ছিল ভাইবায় আলাদা পাস করতে হয়, প্র্যাকটিক্যালে আলাদা পাস করতে হয়। তো এখন এই মেয়েটি কীভাবে ভাইবা দেবে? উনি ভাইবা না নিয়ে ছাড়বেন না। উনি করলেন কি, আমাদের দলবল নিয়ে পুরো এক্সামিনে নিয়ে মেয়েটির বাসায়, গ্রামের বাড়িতে না, ওই বরিশাল শহরে, এবং সেখানে নিয়ে গিয়ে উনি ভাইবা। হি ওয়াজ লাইক দ্যাট। তারপর আরও একটা কথা বলি আপনাকে, যে সামান্য যেহেতু আমাকে সুযোগ দিয়েছেন। 76 সালে তখন আমাদের প্রফেসর আব্দুল মান্নান আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন। ওই সময় ইউনিভার্সিটিতে খুব একটা টার্মোয়েল চলছিল, যখন সম্ভবত জরুলক হলে ওই যে ছাত্রলীগের নেতা চুন্নু গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন। ওই সময় আমি কি যেন কারণে উনি পুরো ইয়ের উপরে, অ্যাডমিনিস্ট্রেশনের উপরে যথেষ্ট বিরক্ত হয়েছিলেন। উনি তখন শহীদুল্লাহ হলের হাউস টিউটার, উনি ওনার পদত্যাগপত্র লিখলেন, আমি হাউস টিউটার হতে চাই না। এবং সেটা উনি ইনসিডেন্টালি ওনার হাতে পাতে লাল কলম ছিল, পুরোটাই লাল বল পেন দিয়ে লিখলেন। পরে উনি যখন এটা প্রভোস্টের কাছে দিলেন, তখন প্রভোস্ট ছিলেন জিওগ্রাফির প্রফেসর, আমি নামটা এই মুহূর্তে, আমিনুল ইসলাম, প্রফেসর আমিনুল ইসলাম। উনি বললেন যে, হুমায়ুন তুমি এভাবে লাল কালি দিয়ে লিখেছো। তো উনি আবার রসিক লোক তো এবং বুদ্ধিমান লোক, উনি বললেন যে নিচে একটা ফুটনোট লিখে দিলেন যে আমার জোরালো বক্তব্যটা যাতে জোরালো হয় সেজন্য আমি কেবলমাত্র হুমায়ুনের পক্ষে একটু সম্ভব। আমরা একটু অধ্যাপক মাহবুবুল হকের কাছে আবার একটু যাই। মাহবুবুল হক হুমায়ুন আহমেদের একজন খুব বন্ধু সুহৃদ। আমরা আপনার কাছে শুধু একটি বিষয় জানতে চাইবো, যে এই যে একটি অচল অবস্থা সৃষ্টি হয়েছে ওনার একটি শেষ সজ্জা নিয়ে, এই ক্ষেত্রে কি হওয়া উচিত বলে আপনি মনে করছেন অধ্যাপক মাহবুবুল হক? হ্যাঁ, এটা তো একটা জটিল ব্যাপার। আমরা তো শুনেছি যে পরিবারের পক্ষ থেকে যা সিদ্ধান্ত হবে সেটাই গৃহীত হবে। এখন পরিবারের ব্যাপারে সবাই মিলে কী সিদ্ধান্ত নিতে পেরেছে সেটা তা এখন আমরা বুঝতে পারছি না। আমরা চট্টগ্রামেও সবাই উদ্বিগ্ন যে কী সিদ্ধান্ত হয়। আমরা আশা করি যে এটার একটা সুষ্ঠু সমাধান হবে, এবং যাই সমাধান হোক এবং সবাই আমরা মানে সানন্দে সেটি গ্রহণ করব, এটাই হওয়া উচিত। কেন এই ধরনের একজন বরেণ্য শিল্পী এবং সাহিত্যিক এবং এত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, তার যে দাফনের ব্যাপারটি সেটি খুব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে, যেমনভাবে আমরা তাকে গ্রহণ করেছি, শ্রদ্ধা নিবেদন করেছি, শুভেচ্ছা জানিয়েছি, ঠিক তেমনিভাবে সুন্দরভাবে সেটি হওয়া উচিত বলে আমরা মনে করি। অধ্যাপক মাহবুবুল হক, আপনাকে ধন্যবাদ। আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে এসে জয়ন্ত দা জানি কি বলতে চেয়েছেন সেটি আবার শুনবো। আমরা একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশের জয়ন্তদা, আপনি কি যেন বলার জন্য একটু এগিয়ে এসেছিলেন। না, আমি ওই চট্টগ্রামের আমাদের অধ্যাপক ভাই, উনি যেটা বললেন যে তার পরিবারের লোকজন মিলেই একটা সিদ্ধান্ত যেটা নেবেন সেটা খুব সুন্দর হয়, সর্বজনগ্রাহ্য। পরিবার বলতে উনি কাকে, কিন্তু ব্যাপার হচ্ছে পরিবার বলতে উনি কাকে বুঝিয়েছেন। পরিবার তো এখন বিস্তৃত এবং দ্বিখণ্ডিত, ত্রিখণ্ডিত। হ্যাঁ, সুতরাং তারা একমত হয়ে যাই হোক না কেন, যেটাই হোক না কেন, তারা সবাই মিলে
বিভেদটা ভুলে একমত হয়ে করাই ভালো। সুন্দরভাবে এখানে হচ্ছে কি একেবারে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে, ব্যক্তি এর ঊর্ধ্বে গিয়ে হুমায়ুন আহমেদকে সারা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখা উচিত। বরকতুল্লাহ ভাই, জি আমি মনে করি যে এটা নিয়ে তিনি কিন্তু সবার, এখন তিনি তার পরিবারের পারিবারিক পলিটিক্স থেকে বেরিয়ে আসা না, আমি তিনি কিন্তু সারা বাংলাদেশের সম্পদ আছে। জি জি, তিনি কিন্তু আর এখন কোনো পরিবারের মানে নিজস্ব মানুষ নন। তাকে আজকে যে জনসমুদ্র দেখলাম, আমার ধারণা যে শ্রদ্ধা আমার যে শ্রদ্ধা করা হলো, একটি বাচ্চাকে কাঁধে নিয়ে এসেছে তার বাবা। তা সাধারণত এত মানুষ যে সবাইকে তো সুযোগ দিতে হবে, সেই জন্য ভলেন্টিয়ার্স এবং পুলিশ র্যাবের সদস্যরা ফুলগুলো নিয়ে তারাই দিচ্ছে, কারণ ওখানে গেলে কেউ নড়তে চাচ্ছে না। ওই বাচ্চাকে ফুল দিতে সে দেবে না, সে বাধ্য করলো সবাইকে যে তাকে নিজে, তার বাবা নিচু হলো, কাঁধে চড়ে নিজে ফুলটা দিল, মাথাটা নিয়ে মাথা থেকে চলে গেল। আমি অবাক হয়ে গেলাম। আরেকজন মহিলা উঠতে গেলাম, একই ব্যাপার, কারোর কথা শুনলেন না। তিনি বললেন আমি দেবই, আমি কফিনটা একটু ছোঁবো। মানে এইরকম হচ্ছে শ্রদ্ধার এইরকম জায়গায় চলে গেছে। আমার ধারণা যদি আগামী 10 দিন যদি ওখানে মরদেহ রাখা হতো, তাহলে উত্তরোত্তর না, একই রকম না, উত্তরোত্তর ভিড় আর বাড়তো। কারণ বাংলাদেশে যারা আসতে পারেনি, ঢাকা শহরে অন্যান্য মফস্বল শহর, তারা আসা শুরু করতো। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, বরকত ভাই আপনিও খেয়াল করেছেন, নিউ ইয়র্কে যে পরিমাণ মানুষ হয়েছিল তাকে 10,000-এর উপরে। এবং নিউ ইয়র্কে সবাই, বাংলাদেশে যারা ওখানে থাকেন তারা কেউই জমিদার শ্রেণীভুক্ত না, তারা কাজ করেন না, তাদের কাজ শুধু বাংলাদেশ না, জি বাংলাদেশ এবং ভারতের যারা বাঙালি তারাও সবাই চলে এসেছে। আজকে দেখেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আমার মনে হয় প্রসঙ্গটা একটু পরিবর্তন করলে ভালো হয়, জি, কারণ আমরা যার জন্য এখানে উপস্থিত হয়েছি আসলে তার অগণিত পাঠক রয়েছে বাংলাদেশে, পশ্চিমবাংলায়, সব জায়গায়। আমি একটা উদাহরণ দিয়ে বলি। হঠাৎ করে হুমায়ুনের পারিবারিক সম্পর্ক ছিল আমার সঙ্গে। একদিন রাতে হঠাৎ করে আমার বাসায় আসলো, এসেই বলল যে আমাকে খেতে দিতে হবে, আমি খাবো। আমি বললাম যে ডিনার তো শেষ হয়ে গেছে, আমরা তো খেয়ে ফেলেছি, কোনো খাবার নেই। বলে যে না, তবুও ডাল ভাত আছে কিনা? বলে যে তা আছে। বলে ডিম আছে কিনা? ডিম ভাজি করে দেন। ডিম ভাজি করে দিলাম। এবং উনি জিজ্ঞাসা করলেন এই ডিম কি ইসের ডিম, ফার্মের ডিম না অন্য ডিম? বলছে ফার্মের ডিম, দেশি মুরগের ডিম না ফার্মের ডিম। তো ফার্মের ডিম তো আমি খাই না। তবুও তারা খেলো এবং সালেমার সঙ্গে আসলেন এবং কয়েকজন নিয়ে আসলেন সঙ্গে করে। এরকম প্রায় উনি বাসায় আসতেন। হঠাৎ করে একদিন আমাকে বললেন যে একটি মেয়ে ময়মনসিংহে, সে কতগুলো বড়ি খেয়ে হসপিটালে শুয়ে আছে, আপনি চলেন আমরা গিয়ে দেখি সেই মেয়েটি এতগুলো বড়ি কেন খেয়েছে। আমরা সেখানে গেলাম। মেয়েটি যাই হোক ভালো হলো, তার বাসায়ও গেলাম, রান্না বান্না হলো। আমি ওই মেয়েটাকে একটু আলাদা করে ডেকে জিজ্ঞাসা করলাম যে মা, তোমার আসলে কি হয়েছে, কি সমস্যা? বলে যে আমি জানি না, হুমায়ুন আহমেদের 4-5টা উপন্যাস পড়ার পরে আই ওয়াজ ফিলিং ভেরি ডিস্টার্ব, এবং প্রতি রাত্রেই আমি যেখানে ঘুমাই আমার বিছানার চারিদিকে হুমায়ুনের সমস্ত উপন্যাসগুলো ছড়িয়ে, তারপর মাঝখানে আমি ঘুমাই। তো আমি বললাম যে কেন তুমি করো? বলে যে আমি জানি না আমি কেন করছি। তো এই ধরনের জিনিস হয়েছে। এবং এখন অগণিত যে পাঠক রয়েছে, দর্শক রয়েছে, যাদের মনের কথা আমরা এখনো জানতে পারি নাই, হয়তো ভবিষ্যতে কোনো এক সময় জানবো তার তার মনের আবেদন কি। তবে এটা আমরা বুঝি যে হুমায়ুন আহমেদ অবসেসড মাইন্ডকে সুন্দরভাবে সহজ ভাষায় সে আমাদের কাছে উপস্থাপন করেছে। এবং আমি তার স্ক্রিপ্ট দেখেছি, সুন্দর করে লিখতেন, ছোট ছোট করে লিখতেন। প্রথমেই লিখতেন রাত্রি না দিন, বাস শেষ হয়ে গেল আমার। তারপরে উনি লিখতেন, ছোট করে লিখতেন, তুমি আসো, তুমি বসো, এখানে আসো। তো এই যে জিনিসগুলো তার যে এবং খুব আকর্ষণীয় সংলাপ শব্দ, তার থেকে বাদ দিলেও হবে না। এবং আরো একটা জিনিস, যে কটা চরিত্র তার সঙ্গে সম্পর্কিত হতো, প্রত্যেকটা চরিত্রের একটি মাধুর্য ছিল, একটি এস্টাবলিশমেন্ট ছিল। এটা অনেক সময় থাকে না। হুমায়ুন আহমেদের নাটক ঘটনা সামান্য, বিটিভির নাটক ছিল ঘটনা সামান্য। একটি দেখতেছিলাম যে পারিবারিক পরিবেশের কথা বলছে, যে স্ত্রী বলছে যে ঘরের পরিবেশটা বা আশেপাশের পরিবেশটা কিরকম হয়ে গেছে, পরিবেশটা একটু ঠিক করা দরকার।
তো আসাদুজ্জামান নূর মুখ দিয়ে হুমায়ুন আহমেদ বলাচ্ছেন যে পরিবেশ ঠিক করতে হবে, তুমি কি পরিবেশ ও বনমন্ত্রী? এই যে মিড 80s এ ওনার রসবোধ। আমি হুমায়ুনের 60 বছর পা দিলেন যখন, তখন একটা অনুষ্ঠান হয়েছিল, আমরা এতে আমাদের পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে শওকত ওসমান মিলনাতে করছি। তা আমি খালাম্মা গিয়েছেন, মানে হুমায়ুনের মা গিয়েছেন, এবং খুব আনন্দ ঘন পরিবেশ এটা হচ্ছে। তা আমি ওখানে হুমায়ুন আহমেদ জয়ন্তকে কিছু বলতে বলো, এবং জয়ন্ত যেন আমার উদ্দেশ্যে একটা কবিতা পাঠ করে, একটা আবৃত্তি করে। আমি জাদুকরের উপরে একটা কবিতা, আমি হুমায়ুনকে বললাম, হুমায়ুনকে আমি জাদু করবো না সবকিছুতেই, যেখানে হাত দেয় সেখানে শোনাফলে তো বটেই, সেখানে যা কিছু সত্য নয় সত্যের মতো উপস্থাপন করে, যেটা আমাদের সত্য বলে প্রতীয়মান হয়। জাদুকর ছাড়া কি, তখন ইলিউশন। হ্যাঁ, তারপরে আমি বললাম কি, খালাম্মাকে উদ্দেশ্য করে বললাম, আমি খালাম্মা, আপনি 1948 সালের 13 নভেম্বর একটি আপনার প্রথম পুত্র সন্তানের জন্মদান করেছিলেন। তার ওজন শুনেছি নাকি 7 পাউন্ড কত আউন্স হয়েছিল। আমার ধারণা তার অস্থি মাংস রক্ত মজ্জা ওই 1 পাউন্ড, আর বাকি 6 পাউন্ডই মাংস রক্ত মজ্জা ওই 1 পাউন্ড, আর বাকি 6 পাউন্ডই। আমরা এই কথার প্রেক্ষিতে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আরো আলোচনা করবো আমাদের অতিথিদের সঙ্গে। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে কথা বলছিলেন জয়ন্তদা, যে হ্যাঁ, আমি বলছিলাম কি যে আমি যে কোথায় কবর দেওয়া হবে এ বিষয়ে এই বিতর্কটা তার পরিবারের মধ্যে খণ্ডিতভাবে যেভাবে উঠছে, এবং সেখানে একেবারে আমাদের রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপের প্রয়োজন হয়ে উঠলো। আমি মনে করি আজকে আমরা যে দেখেছি, জনতার যে ঢল দেখেছি, যে আবেগ দেখেছি, এবং সেটা কিন্তু পেশা, শ্রেণী, বয়স, ধর্ম, বর্ণ সবকিছু নির্বিশেষে যে দেখেছি। যেমন আমাকে হয়তো 5টা লোকে চেনে, বরকতুল্লাহ ভাইকেও 10টা লোকে চেনে, ভাইকেও আরো কম লোকে চেনে। তাই আমাদের অনুভূতি ব্যক্ত করার জন্য এখানে আমাদের ডেকেছেন। কিন্তু আমার যে অনুভূতি, একই অনুভূতি বা তার থেকে বেশি অনুভূতি কিন্তু সাধারণ মানুষের রয়েছে। তার থেকে কোনো কম অনুভূতি, কম আঘাত তারা পায়নি। তাদের মুখের দিকে তাকিয়ে, সারা বাংলাদেশ বাংলা ভাষাভাষী অঞ্চলের মানুষের মুখের দিকে তাকিয়ে হুমায়ুন আহমেদের তার মৃতদেহ নিয়ে এই হাসরাটা আমাদের ভালো লাগছে না। আমাদের এসএমএস এখন 1000 ছাড়িয়ে গিয়েছে এবং আরো আসছে নিশ্চয়ই। ইয়েতে আমরা একটু ডক্টর মাহবুবুল হকের কাছে যাই, যে ডক্টর মাহবুবুল হক, আপনি এই সম্পর্কে আপনার উপসংহারটি আমরা শুনতে চাইছি। ডক্টর মাহবুবুল হক। হ্যাঁ, কোন বিষয়ে আমার উপসংহার? এই হুমায়ুন আহমেদ এবং তার শেষ আশ্রয় নিয়ে আমাদের দর্শকরা অনেক উদ্বেগ জানাচ্ছেন, এবং আমরাও এখানে অনেক কিছু আলোচনা করছি। আজকে আসলে নানা বিষয় আলোচনা করার কথা ছিল। হ্যাঁ, এ বিষয়ে আমি আগেই বলেছি যে হুমায়ুন আহমেদ আমাদের সবার শ্রদ্ধায় এবং ভালোবাসায় আজকে শেষ শয্যা নিক, সেটা আমরা সবাই চাই। পরিবারের যেমন দায়িত্ব আছে, তেমনি উনি সারা দেশের মানুষের ভালোবাসায় সিক্ত, সবার শ্রদ্ধায় সিক্ত। সুতরাং কোনো ব্যক্তি বিশেষের সিদ্ধান্তের চাইতে সামগ্রিক সিদ্ধান্তটা বড় হওয়া উচিত। এবং জাতির আশা আকাঙ্ক্ষা, তিনি একজন জাতীয় ব্যক্তিত্ব, এমনকি আন্তর্জাতিক ব্যক্তিত্ব। ফলে জাতির আশা আকাঙ্ক্ষা এবং বিশ্বের সর্বত্র যে বাংলা ভাষাভাষী মানুষ আছেন, তাদের সবার আকাঙ্ক্ষা যেন তার শেষ শয্যায় প্রতিফলিত হয়, সেটিও আমার মনে হয় যে খুবই বিবেচ্য বিষয় হবে। কোনো ব্যক্তি বিশেষের সিদ্ধান্ত হয়তো যদি প্রয়োজন হয় তা পরিবর্তনও হতে পারে। তবুও আমি বলবো
যে তাদের পরিবারের দিক থেকে একটা সামগ্রিকভাবে একটা সুবিবেচিত সিদ্ধান্ত যদি হয় তাহলে আমরা সবাই সুখী হব, আনন্দিত হব, কৃত হব। ডক্টর মাহবুবুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের একজন দর্শক উনি বলেছেন যে একজন বিদেহী মানুষকে নিয়ে এত নাটক কেন, এই ইমোশন আর উনি নিতে পারছেন না। আমরা আবারও একটু অন্য প্রসঙ্গে ফিরে যাই, আমাদের সময়ও শেষ। ডক্টর হাবিবুল বাহার, আপনি কি বলবেন যে মানে হুমায়ুন, আমরা বহুমাত্রিক হুমায়ুন এবং তার সম্ভাবনা নিয়ে কথা শুরু করেছিলাম, এই প্রসঙ্গে আপনার শেষ কথা? না, আমি তো ওনাকে আসলে মানে সাহিত্যিক হিসাবে অতটা বেশি পাইনি। আমি ওনাকে পেয়েছি আমার কলিগ একজন শিক্ষক হিসাবে। আমি ওনাকে ওইভাবেই মূল্যায়ন করব। মানে অ্যাকচুয়ালি উনি যদি শুধু কেমিস্ট্রিতেই থাকতেন, শুধু শিক্ষকতা থাকতেন, উনি গবেষণায় যদি থাকতেন, আরো অনেক কিছু আমাদের রসায়ন শাস্ত্রের জন্য উনি দিতে পারতেন, হুইচ ওয়াজ আ লস টু আওয়ার স্টুডেন্টস। আমি অল্প কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে ওর সঙ্গে সৃষ্টিশীল যে কাজ হয়েছে আমার সঙ্গে, সেটা হচ্ছে ধারাবাহিক নাটক কোথাও কেউ নেই আর নক্ষত্রের রাত। নক্ষত্রের রাত করার সময় আমি পরিচালনা করেছি, কিন্তু নাম হিসাবে দিয়েছি আমি হুমায়ুন আহমেদের নাম, যে পরিচালনায় প্রযোজনায় হুমায়ুন আহমেদ, যেহেতু আমি সরকারি কর্মকর্তা ছিলাম। তখন লক্ষ্য করেছি যে তার প্রচণ্ড একটা মন এবং মানসিকতা ছিল যে উনিও একদিন শুধু লেখক হবেন না, পরিচালক হতে চান। এবং আমি অন্যভাবে উনি আমাকে বলেছেন যে আপনি কিভাবে আপনার জিনিসটা দেখেন এবং কিভাবে আপনি শর্ট ডিভিশন করেন, সেগুলো আমি খুব খেয়াল করে তৈরি করছি। তো যাই হোক, এগুলো তো বিষয়। আমাদের মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেছে। আপনি নিজেও আমাদের মনটা ভারাক্রান্ত করেছেন তার এই নিয়ে, কোথায় তার শেষ সজ্জা হবে। এইসব বিষয় যদি আমাদের না আসতো তাইলে আমার মনে হয় আলোচনা আরো সুন্দরভাবে আমরা এগোতে পারতাম। কিন্তু আমার মনে হয় যে এটা নিয়ে যেন কেউ রাজনীতি না করে। পারিবারিক রাজনীতি, রাষ্ট্রীয় জীবনের রাজনীতি দেখতে দেখতে আমাদের জীবন শেষ হয়ে গেছে। আমরা এগুলো আর দেখতে চাই না। আমরা একটা সহজ সরল স্বাভাবিক একটা পরিণতির দিকে যাওয়া উচিত বলে আমি মনে করি। আমরা দেখতে পাচ্ছি যে আপনি একটি বই নিয়ে এসেছেন, সম্ভবত কোনো না বই না, এটা আমি মনে করেছিলাম দুটি আশার বাণী, একটু ভালো কথা। আমরা আসলে আলোচনাটা একটু মানে অন্যদিকে চলে গেল আজকের আলোচনার জায়গাটা। হ্যাঁ, সেইটা আমি আশা করেছিলাম যে তার হুমায়ুনের শিল্পকৃতির সম্পর্কে আমরা আজকে আলোচনাটা সীমাবদ্ধ রাখবো। তার অধ্যাপনা জীবন, তার পরবর্তীকালে তার শিল্পী জীবন, সাহিত্যিক জীবন, এগুলো নিয়ে রাখবো। সেই জন্য আমার মনে মনে আমি একটু অন্যরকম প্রস্তুতি নিয়ে এসেছিলাম যে তার ওই দিকগুলো আমি সবাই আলোচনা করবো। কিন্তু বাস্তব অনেক কঠিন এবং নির্মম, আমাদেরকে সেই যেদিকে যেতে চাইনি সেদিকে আমাদেরকে ঠেলে দিল। সেটা বড় কথা নয়। আমি মনে করি কি জানেন, ভাই যেটা বললেন যে হুমায়ুন আহমেদ ওখানে বিজ্ঞান, তিনি তার জায়গাতেই বলবেন। বিজ্ঞানের রসায়নের অধ্যাপনা করে হুমায়ুন আহমেদের সাহিত্য কিন্তু সমৃদ্ধ হয়েছে অন্যদিকে। আরেকজন বিখ্যাত বাঙালি রাজশেখর বসুর মতো তারও আজকের অনুষ্ঠানে আসার জন্য অধ্যাপক হাবিবুল বাহার, জনাব ধন্যবাদ আপনাকে, জয়ন্ত চট্টোপাধ্যায়, জনাব বরকতুল্লাহ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।